তো ক্লাসের শুরুতে আমি বলে দিচ্ছি আজকের টপিকের নাম হচ্ছে তোমার ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে, ব্যাংকিংয়ের পড়াশোনা করছি। ব্যাংকের ব্যাপারে জানতে গেলে কমার্শিয়াল স্টুডেন্ট হতে গেলে কালকেই রাজ ক্লাস করেছো। আমরা কিসের ক্লাস করলাম কালকে? ইনকাম ট্যাক্স, হাউস প্রপার্টি। তোমাদেরকে টিসিএস এর পার্ট 2 এর ক্লাস করিয়েছি, ওইখানে ক্লাসে পার্ট 1 অবধি করেছি। একটাই টিসিএস এর ক্লাস হয়েছে। তো আজকের এই ক্লাসটা করতে চলেছি মার্কেটে পয়সা না কীভাবে চলাফেরা করে সেই সম্পর্কে আমরা আজকে শুধু পড়বো না, মুখস্থ করবো, গল্প শুনে ডেপতে ঢুকে যাচ্ছি পুরো, তাই জন্য বলেছিলাম টাইম লাগবে। তো হেডিং দিয়েছে আমাদের কি? ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আজকে আমাদের কাজ। তো ক্যাপিটাল মার্কেট মানে কি হচ্ছে? মার্কেটে বিজনেস পারপাসে আমার ক্যাপিটাল ইনভেস্ট আছে। ঠিক আছে, তো যে ইনভেস্ট করতে গেলে মানুষ কীরকমভাবে করে, আজকে ইনভেস্ট করলাম কালকে তুলে নেবো, এইগুলো নয়। ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করা মানেই হচ্ছে, মিউচুয়াল ফান্ডের ক্লাস আগে করেছি, তোমরা নতুন তোমাদের পরে করাবো, রিপিট মারবো। লং টার্ম প্রসেসে সবসময় খেলতে হয়। কোম্পানি বলে দিচ্ছে এবং এই সমস্ত কাজগুলো মেনটেন করে সেবি ব্যাংক, এসিবিআই। সেবির আমি ক্লাস করিয়েছি, তোমাদেরকে আমি আবার দেখিয়ে দেবো, ওদেরকে আমি করিয়েছি। তো সেবি ব্যাংকের থ্রুতে বলতে চাইছে আপনি এরকম ইনভেস্টমেন্ট যদি আপনি করেন, মিউচুয়াল ফান্ডে করুন বা বিজনেস পারপাসে করুন, মনে রাখবেন লং টার্ম কাজকর্ম সবসময় মোর দ্যান 1 ইয়ার, 1 বছরের বেশি টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে তোমার এই ক্যাপিটাল মার্কেটে কাজ করতে হয়। মুখস্থ করে নেওয়ার মতো প্রসেস বলছি। তো ক্যাপিটাল মার্কেটকে নানা রকমভাবে ভাগাভাগি করছে। আর একটা কথা মনে রাখবে, ক্যাপিটাল মার্কেটের মধ্যে তুমি যখন কোনো কিছু ইনভেস্টমেন্ট করবে, তো তুমি নিশ্চয়ই এইটা ভেবে ইনভেস্টমেন্ট করবে যে আমার সেখান থেকে প্রফিট আসবে। এবার একটা মানুষ প্রফিটের কথা চিন্তা ভাবনা করে যখন কোনো বিজনেসে যখন ইনভেস্টমেন্ট করতে যায়, তখন কিন্তু তার ক্যাপিটাল লাগে, ব্যবসা করতে গেলে টাকা পয়সা লাগে। তো সেইটা মানুষ কিভাবে নেবে? হয় উধারে নেবে, লোনে নেবে, আর না হলে পার্টনারশিপে আসবে। তো এখানে বলছে ক্যাপিটাল মার্কেট দুটো ভাগে ভাগ করছে, মুখস্থ রেখে দাও। প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট। তো আমি কি করেছি, দুটো ভাগে ভাগ করলাম। বিজনেস করার জন্য ক্যাপিটাল মার্কেট আমাদেরকে বলছে আমি উধার নেব, মানে লোন নেব, নাকি পার্টনার নেব। যদি কোনো পার্টনারকে যদি আমি ইনভেস্ট করে, হয়তো তার কাছে পয়সা আছে, বাট আমার বিজনেসের যা ভ্যালু, আমার যা যে প্ল্যান আমি করেছি, যে বিজনেস আমি চালাতে চাই, তো পার্টনারকে নিয়েও হচ্ছে না, তখন যাবে লোনে। তাহলে আমার গল্পর সূত্রে পরীক্ষায় কমন কোশ্চেন আসবে, এখানে বিজনেস করতে গেলে ক্যাপিটাল মার্কেটে অপশন আপনাকে দুটো দেওয়া হচ্ছে, পার্টনার আর উধার। আপনি আগে উধার নেবেন না আগে পার্টনার নেবেন? তাহলে আমরা আনসারে লিখবো আগে পার্টনার নেব। কেন স্যার আগে উধার নেওয়া যায় না? হ্যাঁ নেওয়া যায়। তো একা বিজনেস করছো, তখন তুমি লোন নিয়ে তুমি সেই বিজনেস করলে। কিন্তু আমার প্রসঙ্গটা তো সেটা নয়। বড় বিজনেসম্যান মানেই সেখানে ইনভেস্টার থাকবে এবং সেখানে পার্টনার থাকবে। পার্টনারের সঙ্গে মিলেমিশে যে বিজনেস প্ল্যান করছি, তখন যখন আমরা সেই টাকা পয়সায় মেটাতে পারছি না, তখন আমরা লোন নেবো। তাহলে কোশ্চেন যদি দেয়, তাহলে আমরা ফার্স্ট অপশন কি ক্লিক করবো, যে না আগে পার্টনার ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা পার্ট মিটে গেল। গুছিয়ে দিচ্ছে কিভাবে? বলছে স্যার প্রাইমারি মার্কেটে ধরুন রিলায়েন্স জিওর একটা বিজনেস। সে রিলায়েন্স জিও বলছে আমি কিভাবে তাহলে মার্কেট থেকে টাকা তুলবো, আমার তো এখন বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য আমার টাকা পয়সার প্রয়োজন। তো রিলায়েন্স বলছে আমি আমার শেয়ার সেল করে দেবো। তো রিলায়েন্স যদি তার শেয়ার সেল করে দেয়, মনে রাখবে কিন্তু এই যখন শেয়ারটাকে বিক্রি করছে মার্কেট থেকে টাকা তোলার জন্য, তাহলে এইভাবে খেয়াল রাখবে ফার্স্ট ট্রানজাকশন, সেকেন্ড ট্রানজাকশন, থার্ড ট্রানজাকশন, পরপর পরপর ট্রানজাকশন মনে রাখতে হয়। কি করে মনে রাখবে? বিজনেস কার? রিলায়েন্সের। টাকা কার দরকার?
রিলায়েন্সের। তাই উনি কি করছে, শেয়ার বিক্রি করতে যাচ্ছে। সবার প্রথম ধরো তুমি কিনলে শেয়ারটা, দিস ইজ কল্ড ফার্স্ট ট্রানজাকশন, এখানে রিস্ক কম থাকে। তারপরে সে আবার কাউকে বিক্রি করলো প্রফিট করার জন্য, তাতে আমি পরে আসছি। সে কি কোনো ফিক্সড পার্সেন্টেজ থাকে? স্বাভাবিক স্যার, তাহলে পার্সেন্টেজটা কীরকম হয় অপেক্ষা করুন, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমাদের মুভি চলবে। তো বলছে স্যার রিলায়েন্স জিও তার ফার্স্ট টাইম সে তার শেয়ার সেল করছে। কে কিনলো? আমাদের মৈনাক কিনলো, ঠিক আছে? মৈনাক তখন দেখছে আমি স্যার আরেকজনকে সেল করছি। কাকে? শুভজিৎকে। সেকেন্ড টাইম ট্রানজাকশন, শুভজিৎ সরিতকে সেল করছে, সরিত প্রফিটের জন্য আবার একে সেল করছে। তো এই যে পুরো টোটাল প্রসেসটা, এটা আমরা বলবো প্রাইমারি। স্যার শুধু কি এরকমভাবেই প্রফিট শেয়ার করা যায় বা সেই শেয়ার এরকম করে বিক্রি করা যায়? তোমাদেরকে আমি আরও ক্লাস ডেপথে যাওয়ার আগে ভালো করে বলে দিচ্ছি, নিজের কোম্পানির লোকও শেয়ার নিতে পারে ক্যাপিটাল মার্কেটে, বাট আমাদেরকে তো গল্প শুনে মুখস্থ রাখতে হচ্ছে। তাহলে আমরা সেইভাবে পড়ি। আমরা কি পড়ছি? ক্যাপিটাল মার্কেট। তাহলে প্রথম কথা কি দাঁড়ালো? টাকা ইনভেস্ট করতে হবে। টাকা ইনভেস্ট কতদিনের জন্য করতে হবে? লম্বা টাইমের জন্য করতে হবে। লম্বা টাইম করা এরকম মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্টের জন্য কোন ডিপার্টমেন্ট সামলায়? সেবি সামলায়, এসিবিআই সামলায়। তিনটে কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন কি? ক্যাপিটাল মার্কেট ক ধরনের? ক্যাপিটাল মার্কেট 2 টাইপসের। কি কি? প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। স্যার প্রাইমারি মার্কেট কি করে বুঝবো? রিলায়েন্স জিও এক্সাম্পল দিলাম। রিলায়েন্স জিও আপনার শেয়ার বিক্রি করতে চাইছে বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য, তো সেই জন্য সে ফার্স্ট টাইম মৈনাককে সেল করেছে। তাহলে ফার্স্ট ট্রানজাকশন, তারপরে শুভজিৎ সেকেন্ড ট্রানজাকশন, তারপরে শরীর থার্ড ট্রানজাকশন, তারপরে রুদ্র নীল আমাদের ফিফথ ট্রানজাকশন। এইরকমভাবে প্রাইমারি মার্কেটের বিজনেস চলে। মুখস্থ হয়েছে? সেকেন্ড কি বলছে? সেকেন্ডটা বলছি স্যার আপনি যদি সেকেন্ডারি মার্কেট যদি আপনি করতে চান, তো তার জন্য তো আপনাকে এত কষ্ট করতে হবে না। প্রাইমারি মার্কেটে ফার্স্ট ট্রানজাকশন কার হয়েছে? মৈনাকের। আমি ছবি আঁকছি না, মুখে বলছি, শোনো, বুঝতে পারবে। স্যার এইটুকু তো আমরা সবাই জানি যে ফার্স্ট ট্রানজাকশন করে সে প্রাইমারি ট্রানজাকশন। তাহলে মৈনাকের পরে শুভজিৎ, শুভজিতের পরে সরিত, সরিতের পরে রুদ্রনীল, তাই তো? তাহলে এই পরপর এই তিনজন হচ্ছে কি সেকেন্ডারি ট্রানজাকশন। মুখস্থ হলো। দেখো আবার রিপিট মারছি, আমরা পড়াশোনা কি করছি? ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট মানে বিজনেস করতে গেলে আমাদের ইনভেস্টমেন্ট করতে হয়। ফার্স্ট টপিক, এই ইনভেস্টমেন্ট আমাদের লং টার্ম করতে হয়। সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন ডিপার্টমেন্ট হচ্ছে এসিবিআই সেবি। ফোর্থ নম্বর কোশ্চেন, ক্যাপিটাল মার্কেট কয় প্রকারের? প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মার্কেট কি করে বুঝবো? এক্সাম্পল দিয়েছি আমাদের রিলায়েন্স জিও। রিলায়েন্স জিও বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য টাকা পয়সা দরকার, তার জন্য উনি ওনার শেয়ারটা বিক্রি করতে চাইছেন। তাহলে উনি ফার্স্টে কাকে বিক্রি করলো? মৈনাককে। তাহলে মৈনাক হলো প্রাইমারি ট্রানজাকশন। মৈনাকের পরে আর যাভাবে টুকটুক টুকটুক করে ট্রানজাকশন হচ্ছে সেগুলো সব সেকেন্ডারি ট্রানজাকশন। মুখস্থ হলো। স্যার এই লং টার্মের সময়টা কি 12 মাস নাকি এর বেশিও হয়? মোর দ্যান 1 ইয়ার। কথাটা মোর দ্যান 1 ইয়ার বলেছি। 10 ইয়ার্স, 5 ইয়ার্স, কত বছর ইচ্ছা করো। ওকে, তারও প্রসেস আছে। আমি মিউচুয়াল ফান্ডেরও ক্লাস নেব, একদম টেনশন নেবে না। এইটুকু মুখস্থ হয়ে গেল, একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। কিন্তু এবারে বলছে স্যার ক্যাপিটাল মার্কেটকে ক ভাগে ভাগ করছেন? এক্ষুনি ক্যাপিটাল মার্কেটকে আমরা ভাগ করেছি প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট। তো বলছে তাহলে ক্যাপিটাল মার্কেটের পার্টস কি? পার্টস তো 1 নম্বর ইকুইটি মার্কেট, সবাই জানো ইকুইটি মানে জানো তো? ডেট মার্কেট আর হচ্ছে ডিরেভেটিভ মার্কেট। তো ডিরেভেটিভ মার্কেট সম্পর্কে আমরা পরে পড়বো, সেটা অনেক বড় একটা ব্যাপার। আমাদের এখন ইকুইটি মার্কেট আর ডেট মার্কেট। মৈনাক বাদ দিয়ে বাকি রুমের মধ্যে কেউ বলতে পারবে ইকুইটি মার্কেট মানে কি? এটা কোনো কোম্পানির ওই শেয়ারের ইকুইটিগুলো কেনা। সিম্পল কথা স্যার, ইকুইটি মানে শেয়ার। আর ডেট মার্কেট তাই না? তাহলে এটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কি করে হচ্ছে? চলো ডিসকাস করি। অনেক কিছু হয়, ডিভেঞ্চার শোনি, অনেক কিছু হয়, বন্ডিং হয়, বাড়িঘর সব দিয়ে দেয় উধার পুধারে, ঠিক আছে? অনেক কিছু হয়, সেইগুলো আমরা পরে আসছি।
তো আমাদেরকে বলে দিয়েছে স্যার ক্যাপিটাল মার্কেটে আমাদের এই এক্সাম সিলেবাসে রয়েছে আমাদের ইকুইটি মার্কেট আর ডেট মার্কেট আর ডেরিভেটিভ মার্কেট। তো 3 নম্বর পয়েন্টটা আমরা পরে ডিসকাস করব। যখন কানে হেডফোন দিয়ে ভয়েসটা শুনবে, আমি তোমাদের পিডিএফ তো দিয়েই দেবো, ভালো করে বলে দিচ্ছি। এই ক্লাসের শুরুতেই আমি ফার্স্টে বললাম যে আগে পার্টনার তারপরে উধার, আর অফিসিয়ালি আমরা পড়তে চলেছি দুটো ভাগে ক্যাপিটাল মার্কেটকে, একটা ইকুইটি আর একটা ডেপ্ট বললাম, আর 3 নম্বর ডেরিভেটিভটা আমরা পরে পড়বো। তাহলে ইকুইটির মধ্যে স্যার কী কী পড়ছে, আগে নামগুলো পড়ে নিই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। ইকুইটির মধ্যে পড়ছে শেয়ার, শেয়ার আবার দু রকমের, আইপিও, এফপিও, ওকে ডিসকাস করছি। আর রাইট ইস্যু, এই কি বললাম, আইপিও, এফপিও, রাইট ইস্যু। 6 নম্বর প্রশ্ন মুখস্থ হলো। শেয়ার তাহলে কত প্রকারের হচ্ছে স্যার, আইপিও, এফপিও আর রাইট ইস্যু। স্যারের মানে কি, মানে আমরা পরে ডিসকাস করছি, আজকেই করব। আর তার সাথে কি কি থাকবে, ভার্চুয়াল ভেঞ্চার ক্যাপিটাল, অ্যাঞ্জেলস ফান্ড, এডিআর, আইডিআর, জিডিআর, এফডিআই। এগুলো সম্পর্কে পরে যেমন আগে আমরা আমাদের শেয়ার ক্লিয়ার করি। তো শেয়ার ক্লিয়ার করতে কি আমাদেরকে বলছে যে আইপিও, এফপিও করতে হবে। তাহলে একটুখানি আমি ভিডিওর মধ্যে বলে রাখি, তোমাদের মনে থাকবে। ডেপ্টের মধ্যে কি কি পড়ে, ডেপ্টের মধ্যে উধারের মধ্যে পড়ে ডিবেঞ্চার, এক্ষুনি বললাম, বন্ড পড়ে, গিফট হতে পারে, জাঙ্ক বন্ড হতে পারে, বিয়ারের বন্ড হতে পারে। মানে কি স্যার, সব এক এক করে ক্লিয়ার করব। আজকে আমাদের টপিক হচ্ছে শেয়ারের মধ্যে আইপিও আর এফপিও। দেখি এটা ডেফিনেশন কি দিয়েছে। বলছি স্যার আপনি আগে এটা বুঝুন, ক্যাপিটাল মার্কেট, বিজনেসম্যানকে মৈনাক আমাদের। তো মৈনাক বিজনেস করতে গেলে আমরা এক্ষুনি শিখেছি, আগে আমরা পার্টনারশিপে যাব, তারপরে আমরা উধারে যাব। তাহলে স্যার আপনি পার্টনারশিপ মানেই তো শেয়ার করা, তাহলে আমরা ইকুইটির মধ্যে পার্টনারকে ধরতে পারি না। আর উধার মানেই তো লোন নেওয়া বা সামথিং কারোর থেকে চেয়ে আনা, তাহলে ওইটা আমরা ডেপ্টের মধ্যে ফেলে দিই। তো যদি আমরা ডেপ্টের মধ্যে ফেলে দিই, তাহলে স্যার আমরা কাজ কিভাবে করব। তো এক্ষুনি আমাকে মৈনাক প্রশ্ন করেছিল যে স্যার পার্সেন্টেজে হয় না, তো কীভাবে হয়। তো এখানে বলছে সাপোজ মৈনাক বিজনেসম্যান বলেছিলাম, রাইট। তো বলেছে মৈনাক বিজনেস করতে গিয়ে মৈনাকের দরকার হচ্ছে 1000 crore। কত দরকার মৈনাকের? তো মৈনাকের 1000 কোটি টাকার জন্য মৈনাক কি করলো, মৈনাক আমাদের ইশিকা 600 কোটি টাকা দিয়েছে, পার্টনার হলো তো। আমাদের অর্ঘ্য 200 কোটি টাকা দিয়েছে, আমাদের শুভজিৎ 100 কোটি টাকা দিয়েছে, রাজ 60 কোটি টাকা দিয়েছে, রুদ্রনীল 40 কোটি টাকা দিয়েছে। আরে ও 600 কোটি টাকা দিয়েছে আর ও 40 কোটি টাকা দিয়েছে, এই কোম্পানিতে ইনভেস্ট করেছে তো। হ্যাঁ, তাহলে তোমরা পার্টনার হলে কি না? তাহলে ইকুইটি পার্টনার কাকে বলে বুঝে গেলে। এবার প্রফিট যখন আসবে, প্রফিট কীভাবে ভাগাভাগি হবে সেটা আমরা পরে আসছি। তাহলে স্যার যদি আমরা কি করে বিজনেসটা হচ্ছে, তো বিজনেসম্যান কে ছিল, মৈনাক। দেখো মুখস্থ হচ্ছে কিনা। বিজনেস করার জন্য কত দরকার, 1000 crore দরকার। ইশিকার ইনভেস্টমেন্ট কত, 60 crore। অর্ঘ্যর ইনভেস্টমেন্ট কত, 200 crore। শুভজিতের ইনভেস্টমেন্ট কত, 100 crore। রাজের ইনভেস্টমেন্ট কত, 60 crore। রুদ্রনীলের ইনভেস্টমেন্ট কত, 40 crore। তাহলে স্যার আমরা সবাই এই ক্যাপিটাল মার্কেটে, এই মৈনাকের বিজনেসম্যানের মধ্যে, মৈনাকের বিজনেসের মধ্যে আমরা সবাই ইকুইটি হোল্ডার, মানে শেয়ার হোল্ডার। মুখস্থ হলো? ঠিক আছে, 3টে টপিক ক্লিয়ার হলো। নেক্সট কি বলছে, বলছে স্যার তাহলে যদি পার্সেন্টেজে আসেন কিভাবে হবে। বলে যদি আমি ইশিকা 1000 crore যদি বিজনেস ক্যাটাগরি ক্যাপিটাল হয়ে থাকে, তাহলে ও 600 কোটি টাকা দিয়েছে, 60% হোল্ডার। তাহলে শুভজিৎ হচ্ছে তোমার 20% হোল্ডার, ও তাহলে হচ্ছে তোমার 10% হোল্ডার, ও 6% হোল্ডার, ও 4% হোল্ডার। তো যখন এরকম হোল্ডার হয়ে গেল, এইরকম করে ভাগাভাগি হয়ে গেল, তখন আমরা ইংলিশে বলবো
ডিভিডেন্ড। তাহলে যদি সংজ্ঞা চায় যে ডিভিডেন্ড কাকে বলে, ডেফিনেশন কোশ্চেন বাংলা বা ইংরেজিতে আসবে, তাহলে এই হিন্দিতেও আসবে, তাহলে আমরা কি বলবো, স্যার একটা বিজনেস করতে গিয়ে ইকুইটি শেয়ার হোল্ডার যারা আছেন তাদের যে পার্সেন্টেজটা সেইটা পুরো এক জায়গায় যখন ক্যালকুলেশন করে যখন আমি নিয়ে আসব, এবং সাপোজ ধরুন সেখানে প্রফিট হয়েছে 1000 ইনভেস্ট করে, সাপোজ ধরুন 1500 প্রফিট হয়েছে, 1500 করে প্রফিট হয়েছে, সেইটাকে যখন আমরা বাকি সমস্ত ইকুইটি হোল্ডাররা আমরা ভাগাভাগি করে নিচ্ছি, তখন তাকে আমরা বলবো ডিভিডেন্ড। ঠিক আছে, ওই সারাদিন পড়াশোনা না করে রাত জাগলে এই হয়, বোঝাতে পারলাম? তাহলে এই যে এত ইকুইটি করছেন, তাহলে কোশ্চেন ইকুইটি থেকে দেবে না? তাহলে ইকুইটি কাকে বলে? তো ইকুইটির ডেফিনেশন আগে ইংলিশটা বলে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। স্যার প্রথম কথা হচ্ছে ইকুইটি, আমি তোমাদের কি বললাম এক্ষুনি, আইপিও পড়াবো এবং এফপিও পড়াবো। তাহলে ইংলিশে বলছে স্যার ফুল ফর্ম কি? আইপিওর ফুল ফর্ম ইনিশিয়াল পাবলিক অফারিং। তার মানে আমাদের বিজনেসে পাবলিক অফারিংয়ে আসতে পারে, পাবলিক আমাদের অফার দিতে পারে, এটা বোঝা গেল। কিন্তু কিভাবে? তাও বলছে ইনিশিয়াল পাবলিক অফারিং, ভালো করে বলছে, কি বলছে? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইংলিশে কোটেশন দিচ্ছে, বলছে when an unlisted company makes a fresh issue of share it is called IPO। সেটা আনলিস্টেড কোম্পানি কিভাবে আমি বুঝবো? আরে শেয়ার বিক্রি করতে গেলে তো দুমদাম করে নিজের শেয়ার নিজে বিক্রি করা যায় না, শেয়ার বিক্রি করার প্রসিডিউর থাকে। তুমি যে ব্রোকারকে বলছো যে আপনার থ্রু আমি আমার শেয়ার বিক্রি করবো, করে কোম্পানিকে বলছো যে আপনি আমার শেয়ার বিক্রি করে দিন, টিভিতে দেখবে যে ছেলে বা মেয়েগুলো দাঁড়িয়ে তোমার স্পিচ দেয়, শেয়ার বিক্রি হয়, তার পাশে একটা টিভির মতো চলে, ওখানে কোম্পানি নিয়ে আমার তার পাশে শেয়ারের ভ্যালু লেখা থাকে, কাস্টমার সেখান থেকে দেখে সেইটার উপরে পয়সা লাগাচ্ছে। বা কোনো ব্রোকারকে বলে অন্য কাউকে ভ্যালে পুষলে দিয়ে সেই তোমার শেয়ারটা বিক্রি করাচ্ছে, তো তার মানে সেই কোম্পানির পারমিট লাগবে, তো সেই কোম্পানি অ্যালাউ করবে তবে তো। ওকে, তো বলছে যে when an unlisted company makes a fresh issue of share it is called IPO। স্যার কিভাবে? তো দেখো এখানে বলছে শেয়ার মার্কেটে আমি যে ইনভেস্ট করব সেটা 2 টাইপস অফ হয়, একটা বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা কিন্তু জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে প্রাইভেট কোম্পানি মাস গেলে স্যালারি দিচ্ছে, কালকে তাড়িয়ে দিতে পারে। আর পাবলিক তাহলে তোমার পাবলিক লিমিটেড কোম্পানি ও গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়ি, তাহলে একদম ভুল কথা। প্রাইভেট লিমিটেড কোম্পানি তুমি যে কাজ করছো ইটস ওকে, ঠিক আছে, এবার তুমি তোমার কোম্পানিকে ডেভেলপ করতে চাইছো, ভালো করে বোঝো, তুমি তোমার কোম্পানিকে ডেভেলপ করতে চাইছো, তুমি তোমার কোম্পানিকে ডেভেলপ করতে চাওয়ার জন্য তোমার প্রচুর টাকা ধারে দরকার, তুমি তোমার এই প্রচুর টাকা তুমি ধারে তুমি কি করে করবে? সেই টাকা তোমাকে তুলতে হবে মার্কেট থেকে। বললো উধার না নিয়ে আমরা একটা কাজ করি, আমরা আমাদের কোম্পানির শেয়ার বিক্রি করি। তাহলে আমাদেরকে এবিসি নামে কোনো কোম্পানিকে বলতে হবে আমাদের শেয়ারটা বিক্রি করুন। সেই কোম্পানি যখন শেয়ারগুলোকে, যে এক্ষুনি এক্সাম্পল দিলাম স্ক্রিনে দেখাচ্ছে, অচেনা ব্যক্তি সেই শেয়ার সম্পর্কে বুঝে ইনভেস্টিগেশন করে যখন তার মধ্যে পয়সা ইনভেস্ট করে দিল, তখন হয়ে গেল পাবলিক সেক্টর কোম্পানি। তার মানে পাবলিকও সেখান থেকে প্রফিট তুলছে। বোঝাতে পারলাম? দিস ইজ কল আনলিস্টেড। স্যার তাহলে একটু সাজিয়ে দিন, চলো সাজিয়ে দিচ্ছি, কেউ সাজিয়ে দিচ্ছে দেখো। এখানে বলছে XYZ নামে যে কোম্পানিটা আছে তার 5000 কোটি টাকা লাগবে। তাহলে সে কি করছে? সে এই আইপিওর মাধ্যমে সেবি থেকে পারমিশন নিতে হয়, এক্ষুনি বললাম। সেবি থেকে পারমিশন নিয়ে সেবি বলছে আপনি আপনার 1000 শেয়ার বিক্রি করে দেখান। এক মিনিট, একটু ব্রেক নিয়েছিলাম, তা ওর জন্য আমি জাস্ট আইপিওটা রিপিট মেরে দিচ্ছি।
তো শেয়ার মার্কেটে আইপিওর রুলস হচ্ছে যে আপনি আনলিস্টেড শেয়ারের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে লিস্টেড শেয়ারে ঢুকুন। তো এখন বিজনেসের নাম কি দিয়েছিলাম? মৈনাক বিজনেসম্যান। তো মৈনাকের বিজনেস করতে লাগবে হচ্ছে 50,000 কোটি টাকা। তো মৈনাক তো এবার মৈনাকের কোম্পানি শেয়ার বিক্রি করেছে, মার্কেট থেকে টাকা তুলবে। শেয়ার তো আর বাজারে সবজির দোকানে বিক্রি হয় না, শেয়ার তো তোমাকে কারোর সোর্সে বিক্রি করতে হবে। বিক্রি করার জন্য অনেক কোম্পানি থাকে, সেই কোম্পানির থ্রুতে বিক্রি হবে। তো তারা বলছে, তাদেরকে তো সেবি ব্যাংক মেনটেন করছে, তো সেবি বলছে আপনাকে আমি 1,000 শেয়ার বিক্রি করার পারমিশন দিলাম, আপনি 1,000 শেয়ার বিক্রি করে আগে মার্কেট থেকে টাকা তুলে দেখান যে আপনি সক্ষম। তো এই কাজটা যখন করে দিল, আইপিওর আন্ডারে পাবলিক সেক্টর ফান্ড থেকে যখন এই শেয়ারগুলোর টাকা ইনভেস্ট করলো, দেখলো না 1,000 কোটি টাকার শেয়ার তো বিক্রি করতে পেরেছে, চলো ইউ আর এ ভেরি গুড বিজনেসম্যান, আপনি সক্ষম আছেন, আপনাকে আমি আইপিও আন্ডারে ফেললাম। ফুল ফর্ম ইনিশিয়াল পাবলিক অফারিং। পাবলিক আপনার শেয়ার কিনছে, তো পাবলিক আপনার শেয়ার কিনছে মানে পাবলিক টাকা পয়সা ইনভেস্ট করেছে। আপনি যে টাকা পয়সা ইনভেস্ট করেছে, টাকা পয়সা তো আপনি হাতে নিচ্ছেন, তাই না? তাহলে তো আপনার কাজ মিটে গেল। তো চলুন আমরা আপনাকে এবার আনলিস্টেড থেকে লিস্টেড শেয়ারের মধ্যে ফেলে দিলাম। বোঝাতে পেরেছি? সেকেন্ড হচ্ছে, তোমরা সবাই জানো, আমি ক্লাসে তোমাদের পড়াতে অনেকবার বলেছি, ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট মানে কি? ডিম্যাটেরিয়ালাইজ অ্যাকাউন্ট। তো ডিম্যাটেরিয়ালাইজ অ্যাকাউন্টের মধ্যে কি পড়ে? সোজা কথায় না, ডেফিনেশনটা মনে রাখবে। ম্যাটেরিয়ালাইজ অ্যাকাউন্ট মানে হচ্ছে যাকে স্পর্শ করা যায় না। আগে শেয়ার বন্ড কীভাবে বিক্রি হতো? অফিসিয়ালি কাগজে বিক্রি হতো। তুমি ঘরে কোথাও লুকিয়ে টুকিয়ে রেখে দিয়েছো, যত্ন করে রেখে দিয়েছো, আলমারিতে ইঁদুর খেয়ে নিল। তো যাতে এই সমস্ত সমস্যাগুলো না হয়, তাই জন্য তো আমাদের এই সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে। তো এই ডিম্যাটেরিয়ালাইজ অ্যাকাউন্টের মধ্যে বলছে এগুলো আসার আপনি এরকমভাবে খুলতে পারবেন না। এক্ষুনি আমি তোমাদেরকে বললাম, আনলিস্টেড শেয়ারে ছিলে, আনলিস্টেড শেয়ার থেকে তুমি লিস্টেড শেয়ারের মধ্যে ঢুকলে। তুমি লিস্টেড শেয়ারে ঢুকতে গেলে তোমাকে তো কোনো না কোনো কোম্পানির হেল্প লেগেছে, ওই কোম্পানিগুলো ছাড়া তো শেয়ার হবে না। তার মানে ব্রোকার ইম্পর্টেন্ট। তাহলে আপনি আপনার এই ডিম্যাটেরিয়ালাইজ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কিন্তু কোনো ব্রোকার থ্রু খুলতে হবে, যে আমার এই এতটা শেয়ার আছে, আমার এতটা পয়সা লাগবে মার্কেটে, তুমি কাস্টমারকে বুঝিয়ে বাজিয়ে তুমি আমার এই শেয়ারটা বিক্রি করো, আমার এই পয়সা লাগবে, তোমাকে আমি এই কমিশন দেবো। তখন উইদাউট এনি ব্রোকার তুমি ডিম্যাটেরিয়ালাইজ অ্যাকাউন্ট এরকমভাবে খুলতে পারো না। এখন প্রশ্ন আসছে এখানে, প্যান কার্ড ইজ ম্যান্ডেটরি, উইদাউট প্যান কার্ড কিন্তু হবে না। বারবার করে বলে দিই ভিডিওর মধ্যে, দুটো প্যান কার্ড যদি কারো ভুলবশত হয়ে যায়, দুটো প্যান কার্ডের দুখানা নম্বর, তার জন্য কিন্তু অনেক হ্যাপা পোয়াতায় জরিমানা থেকে শুরু করে জেল পর্যন্ত হতে পারে। আমার একটা বন্ধু হয়েছে, প্র্যাকটিক্যালি আমি দেখেছি, আমি তোমাদেরকে সেটাও বলে দিলাম। বোঝাতে পারলাম? প্যান কার্ড ইজ ম্যান্ডেটরি। আরেকটা, এই ব্রোকারদেরকে দিয়ে তুমি এরকমভাবে তুমি ক্যালকুলেটিভ করে তুমি তোমার শেয়ার বিক্রি করছো, তার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট তোমাকে তোমারই ব্রোকার খুলে দিল। স্যার শুনছি তো এখন অনেক ব্যাংকও আপনার এই অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, তাহলে ব্যাংক কি আপনার এই শেয়ার বিজনেসের সঙ্গে যুক্ত? না, যুক্ত নয়। ঠিক, ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংকিং, এবার ব্যাংকের কিছু অ্যাডিশনাল সেক্টরও থাকে। ব্যাংক বলছে হ্যাঁ আমরাও এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেবো, কিন্তু ব্যাংক নয়, এই ব্রোকারদের সঙ্গে ব্যাংকদের কন্ট্যাক্ট থাকে। আর মনে রাখবে এটা ব্যাংকের অ্যাডিশনাল কাজ, ব্যাংকের মেন কাজ শেয়ার আপ অ্যান্ড ডাউন করা, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা নয়। তো ব্যাংকে গিয়ে যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, তো এর সলিড সলিউশন হচ্ছে এই ব্রোকাররাই ব্যাংকের সাথে কথা বলে এই অ্যাডিশনাল কাজকর্মগুলো করে থাকে। মনে থাকবে। এরপরে কি বলছে? এরপরে বলছে ইন ডিম্যাট অ্যাকাউন্ট শেয়ারস হেল্ড ইন ইলেকট্রনিক ফর্ম। এক্ষুনি বললাম যে শেয়ার আগে অফলাইনে তোমার হার্ড কপিতে হতো, তো যদি এগুলো নষ্ট হয়ে যায় বা ইঁদুরে কেটে দেয়, তো তাই জন্য সেই প্রবলেম থেকে সলিউশনের জন্য আমরা সবসময় ইলেকট্রনিক ফর্ম মানে অনলাইনে আমরা এই কাজকর্মগুলো করে থাকি। তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট মুখস্থ হলো। ওকে, হ্যাঁ, এরপরে আসছে আসল জিনিস।
বলছে ASBA, নেক্সট টপিক ASBA, শুনেছ? বললেই বলবে হ্যাঁ শুনেছি। ASBA হলো অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট। স্যার কেসটা কি হলো? অ্যাপ্লিকেশন সাপোর্ট করছে আবার ব্লক অ্যামাউন্ট, তো টাকা আমি তো আমি ইনভেস্ট করবো, টাকা ব্লক হয়ে যাবে? হ্যাঁ স্যার ব্লক হয়ে যাবে। কি করে? তো এখানে এক্সাম্পল দিয়েছে, সাপোজ LIC। তো LIC-তে ডিম্যাট অ্যাকাউন্টের থ্রুতে ধরো LIC-র প্রয়োজন হচ্ছে তোমার 500 টাকা। LIC-র কাছে 500 টাকা আছে, ও 100 টাকার মতো শেয়ার বিক্রি করতে চাইছে। ভালো করে বুঝবে, LIC-র কাছে 500 টাকা আছে, ও 100 টাকার শেয়ার বিক্রি করতে চাইছে। এক কাজ করো, আমি 1000 করে দিলাম, ঠিক আছে? তো যদি আমি 1000 করে দিই, তাহলে ধরো 10 টাকা করে তোমার শেয়ার, একটা শেয়ার 10 টাকা, ঠিক আছে? তো এই যে একটা শেয়ার যে 10 টাকা আপনি করে দিলেন, তারপরে 10টা শেয়ার হচ্ছে কি তোমার 100 টাকা। তা 10টা শেয়ার যখন আপনার 100 টাকা হচ্ছে, ডিমেট অ্যাকাউন্টের থ্রুতে তুমি কি করছো? তোমার কাছে ছিল 500 টাকা, তুমি 100 টাকার শেয়ার বিক্রি করতে চাইছো। তুমি এই ডিফারেন্ট টাইপস অফ তুমি কোম্পানিকে বলছো আমার শেয়ার বিক্রি করে দিন প্লিজ। সেইটা কে মেনটেন করছে? ডিমেট অ্যাকাউন্টের থ্রুতে সেবি আর আদার্স যে কোম্পানিগুলো আছে। কত টাকার শেয়ার বেরোচ্ছিল? 100 টাকা। এই 100 টাকাটাকে না ব্লক করে দেবে, না কোম্পানিগুলো ব্লক করে রেখে দেবে। কথা বুঝতে পারলে? 100 টাকাটাকে আটকে রেখে দেবে। 100 টাকাটাকে আটকে রেখে দিয়ে বলছে আপনার এই কোম্পানি কতটা পপুলার দেখি। তো ধরো তোমার এই কোম্পানি 10 টাকা করে শেয়ার হচ্ছে, তো তোমার স্ক্রিনের মধ্যে তোমার প্রচুর লোক দেখতে পাচ্ছে তোমার শেয়ার, সেখানে বাইরে থেকে প্রচুর লোক ইনভেস্ট করছে, তোমার 3000 হয়ে গেল। যদি 1000 ছেড়েছো, তোমার 3000 হয়ে গেল। তো তুমি তারপরে এই কোম্পানিগুলোকে তুমি বলবে আপনি স্যার আপনার কমিশনটা নিয়ে নিন, তাহলে আমাকে আমার টাকাটা দিন। তখন তুমি তোমার অ্যাকাউন্টে দেখতে পারবে যে 500 হোক বা 5000 হোক, 500 হলে তুমি 100 বিক্রি করেছো, 5000 হলে তুমি 1000 বিক্রি করেছো। তো তারপর যখন দেখতে পারবে যে পাবলিক ইনভেস্ট করে শেয়ারের মধ্যে ইনভেস্ট করছে, তখন স্ক্রিনের মধ্যে দেখাবে আপনার 500টা মাইনাস হয়ে 400 হয়েছে, আপনার 5000টা মাইনাস হয়ে 4000 হয়েছে, তখন দেখাবে। যতক্ষণ না পর্যন্ত বিজনেস ক্লিয়ার হচ্ছে, তোমার এই 100 টাকাটা ওরা কেটে নিয়ে ব্লক করে রেখে দেবে। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ 500, বাট ইউজ করতে পারছো না 500, তোমার 100 রুপিস ব্লক। যখন তোমার বিজনেস মার্কেটে ছড়ালো, তার মানে তোমরা শুনেছো LIC প্রচুর শেয়ার বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, তো LIC এই IPOর থ্রুতে বিক্রি করেছে, মানে LIC চাইছে তার শেয়ারটা বিক্রি করতে। LICতে এরকম বাইরের লোকজন ইনভেস্ট করেছে, তো নিশ্চয়ই LIC ডিমেট অ্যাকাউন্ট আছে। তাহলে LIC ডিমেট অ্যাকাউন্টের থ্রুতে যে টাকাটা কামাতে চাইছে, সেই শেয়ারটা যে সেল করতে চাইলো, তাহলে অনলাইনে কিন্তু সেই বিক্রির টাকাটা কিন্তু ব্লক। কাস্টমাররা আগে সেই LIC শেয়ারগুলো ইনভেস্ট করলো, দেখলো হ্যাঁ লোকে নিচ্ছে, তারপর সে ব্লক খুললো LIC, তারপর দেখলো যে ও আচ্ছা এবার মাইনাস হয়েছে, আমি দেখতে পারলাম। ASBA, বুঝতে পারলে? তাই নাম দিয়েছে অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট। তার মানে তুমি আমার কাছে এসে বলছো স্যার আপনি আমাকে প্লিজ একটা কাজ দেবেন। হ্যাঁ, এই পোস্ট খালি হচ্ছে, তুমি জব করো। তুমি 1 মাস কাজ করলে, আমার তোমার কাজের প্রতি সন্দেহ আছে, আমি তোমাকে একটা অফার দিলাম যে তোমার এখন স্যালারি 12,000, কিন্তু আমি তোমাকে এই মাসের শেষে স্যালারি দেবো না, আমি তোমাকে 2 মাসে দেবো, তাহলে আমি তোমাকে 30,000 টাকা দেবো। তুমি আমাকে সেরকমভাবে কাজ করে দেখো। আর তুমি যদি বলো না স্যার আমার এই টপিকটা পছন্দ হচ্ছে না, আমার 12,000 স্যালারি, আপনি আমাকে 12,000ই দিন, আমি প্রতি মাসে 12,000 কামাবো, তাতে ইস্যু আলাদা হয়ে যাবে। এবার তুমি আমাকে দেখছো যে স্যার বলছে যে আমাকে 30,000 টাকা দেবে, 2 মাসে হয় আমার 24,000 টাকা, আমি 6,000 টাকা বেশি পাবো, আমাকে 2 মাস খাটতে হবে। তো সেই 2 মাস তুমি তোমার অফিসের এমপ্লয়ীদেরকে নিয়ে, তোমার জুনিয়রদেরকে নিয়ে, বা পাবলিককে নিয়ে, তোমার যেটা প্রফেশন,
তুমি ভালো করে কাজ করে দেখিয়ে দিলে, তো বস তোমাকে 30,000 দেবে না? তো বস তোমাকে 30,000 দিল, বস তোমার 2 মাস তার মানে স্যালারি আটকে রাখলো, সাপোর্ট করলো কিন্তু আটকে রেখেছিল। আমি এক্সাম্পল থ্রু বোঝাতে পারলাম? তোমাকে সাপোর্ট করছে যে আমি আছি তোমার সাথে, তোমার মাইনে মার যাচ্ছে না, কিন্তু তুমি আমাকে এই কাজটা করে দেখাও, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে অ্যামাউন্ট বেশি দেবো। টপিক ক্লিয়ার অ্যাজ পার এক্সাম্পল? পরের টপিক কী আছে দেখি। পরের স্বাভাবিক এফপিওই থাকবে। পরের টপিক হচ্ছে এফপিও, ফুল ফর্ম পাবলিক অফারিং। ফুল ফর্ম হচ্ছে পাবলিক অফারিং, কিন্তু কীভাবে এটা জানার আগে আমি তোমাদেরকে আমার তরফ থেকে বলে রাখি, এই ইকুইটির মধ্যে এই এফপিওকে না আরেকটা নামে মনে রাখবে, সেটা হচ্ছে তোমার ফার্দার ইস্যু। কি মনে রাখবে? ফার্দার ইস্যু। ফার্দার ইস্যু মানে কি স্যার? চলো এখানে বিজনেসে কি বলছে দেখি। তো ইংলিশে কোটেশন দিয়েছে, হোয়েন অ্যান্ড অলরেডি লিস্টেড কোম্পানিজ, অলরেডি লিস্টেড হয়ে রয়েছে যে কোম্পানিগুলো, মেক্স এ ফ্রেশ ইস্যু অফ শেয়ার ফর দ্য পাবলিক, ইটস কল্ড এফপিও। বলছে অলরেডি লিস্টেড হয়ে রয়েছে, তো তারা চিন্তা নেই, তো তিনি চাইছে ফার্দার আবার একটা ইস্যু, মার্কেটে বিজনেস ছাড়ছে শেয়ার বিক্রি করার জন্য, যাতে পাবলিক সেখানে ইনভেস্ট করুক, তো তখন তাকে আমরা বলবো এফপিও। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, কারণ এর পরে যে টপিকটা বলবো শুনলে বলবে যে সত্যিই তো স্যার এটা তো হওয়া উচিত, তা আগে এটা শুনিনি কি বলছে। তো বলছে মৈনাক তো আমাদের কোম্পানি ছিল, মৈনাকের বিজনেস কত? 5,000 crore বলেছি, ওর চাই কত? 1,000 crore বলেছি, তার জন্য কার কাছে যাবে? আইপিও এর কাছে যাচ্ছে। মৈনাকের বিজনেস কত? দেখো মুখস্থ হয় নাকি? মৈনাকের বিজনেস কত? 5,000 crore। মৈনাকের চাই কত? 1,000 crore। এই 1,000 crore জন্য ওকে কিছুটা শেয়ার বিক্রি করতে হচ্ছে, তো অলরেডি ওর লিস্টেড কোম্পানি, তো ও কার কাছে যাবে? আইপিও থ্রুতে সেবির কাছে যাবে। সেবি তখন বলছে আপনি যখন লিস্টেড কোম্পানি আছেন, আপনি যখন পাবলিককে মার্কেটে অফারিং করছেন, আপনাকে তো আর এক্সট্রা কিছু খাটাখাটনি করতে হচ্ছে না, আপনার 1,000 crore দরকার, আপনি হয়তো 2,000 crore পেয়ে গেলেন। স্যার তাহলে কিন্তু আমাকে, যেহেতু আপনাকে আর আমাকে লিস্টেড করতে হলো না, আমাদেরকে এই পরিশ্রমটা করতে হলো না, তাহলে 1,000 crore আমার, 1,000 crore আপনার, তাহলে আপনার যে 5,000 crore দরকার ছিল, বা 50,000 crore দরকার ছিল, বা 5 লাখ crore দরকার ছিল, সেখান থেকে আপনি যেটা কামালেন, আপনি কত কামালেন স্যার? 2,000 crore কামিয়েছেন। 1,000 আমার স্যার, 1,000 আপনার, কারণ অলরেডি আপনি এক্সিস্টিং লিস্টেড, আমরা আছি বলেই তো আপনি লিস্টেড আছেন, আর আমরা আপনাকে এই সুযোগটা দিয়েছি বলে স্ক্রিনে শেয়ারগুলো পাবলিক দেখতে পাচ্ছে। স্যার আপনাকে তো আর সেকেন্ড শেয়ারের জন্য টাকা দিতে হলো না আমাদেরকে, আমাদের জন্য তো কাজ হয়ে গেল, আমাদের এমপ্লয় তো দিনরাত আপনার জন্য খাটছে যাতে আপনার শেয়ারগুলো বিক্রি হয়। স্যার তাহলে আপনি আমাদের ব্রোকারিং চার্জেস দেবেন না? আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স পড়াতে গিয়ে বলি অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, কেউ পাত্তা দেয় না কিন্তু অ্যাসেম্বলারকে। এক্সাম্পল দিই বাচ্চাগুলোকে, চিলি চিকেন, তো তুমি এত মৈনাক যদি ওর সব বন্ধুদেরকে বাড়িতে বলে আমি চিলি চিকেন, রুমালি রুটি ট্রিট দেবো, বাড়িতে আয় ভাই, ভালো খাবার রান্না হয়ে যাওয়ার পর কিন্তু বন্ধুরা বলবে কে রান্না করেছে? আন্টি না তুই? না মা করেছে, ও দারুণ হয়েছে। একবারও কিন্তু দেখলো না বাবা কষ্ট করে টাকা দিয়ে বাজার করে গেছে, বাবা ঠিকঠাক চিকেন নিয়ে এসছে, ঠিকঠাক মশলাপাতি নিয়ে এসছে, আর পয়সাটাও বাবা দিয়েছে। তো যে নিয়ে আসে না সে হচ্ছে অ্যাসেম্বলার, যে রান্না করে সে হচ্ছে কম্পাইলার, আর যে সুন্দর করে পরিবেশন করছে তাকে বলে ইন্টারপ্রেটার। মার্কেট কিন্তু কম্পাইলার, ইন্টারপ্রেটারকে নাড়াচাড়া করে, কিন্তু অ্যাসেম্বলিং না হলে কিন্তু এই দুখানা কাজ হবেই না। তো আমি যে ব্রোকার, আমার জন্য আপনার কোম্পানি শেয়ার স্ক্রিনে দেখতে পাচ্ছে, পাবলিক ইনভেস্ট করছে, স্যার অ্যাজ এ ব্রোকারিং চার্জ আপনি 2,000 crore কমিয়েছেন, 50 আমার, আপনার তো 1,000 crore দরকার ছিল, আপনার তো দরকার ছিল 1,000 crore, আপনার তো উঠেছে 2,000 crore, তাই না? তো স্যার তাহলে আমাদেরকে আমাদের চার্জেসটা দেবেন না? পুরো 50% নিয়ে কেন 50%-এ আসবো? এটা 50%-এর কথাই নয়, তোমার প্রয়োজন কত ছিল?
1000 crore। সে কোম্পানি তোমার কাজ করে দিয়েছে, ও চাইলে 3000 কোটি টাকাতেও কাজ করে দিতে পারত। আপনি ডকুমেন্টেশন করেছেন আপনার 1000 crore লাগবে, আমি আপনার খেলা 3000-এ খেলে দিয়েছি স্যার, সেখানে তো আমার একটা ডিমান্ড থাকবে স্যার, পার্সেন্টেজও নয়, আমাকে এইটা দিন। সে তাহলে তো আনলিস্টেডই, তাহলে তো ভালো লিস্টেডের থেকে, তাই না? হ্যাঁ। কিন্তু আনলিস্টেড যদি হয় তোমাকে, তুমি এরকম প্রতিবার বারবার করে তুমি এরকম প্রত্যেকটা কোম্পানিকে ফোন করে বলবে হ্যালো আমার শেয়ার বেচে দিন, সবাই নেবেই হেডে, যাতে আমার পয়সা যাচ্ছে যাক, আমার তো ঘর থেকে পয়সা যাচ্ছে না, আমার দরকার ছিল যেটা সেটা আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার সঙ্গে ডিলিংস এরকম হয়, স্যার আপনি 100 টাকার মাল আপনি আমাকে বিক্রি করতে দিয়েছেন, আপনি বলেছেন আপনার 50 টাকা প্রফিট চাই, তার মানে আপনাকে আমাকে মূলধন সমেত 150 টাকা ফেরত দিতে হবে। এবার আমি আপনার মাল স্যার 300 টাকায় বিক্রি করেছি, আর আপনি আমার কাছে আবদার করতে পারেন যে তুমি 300 টাকায় তুমি বিক্রি করে দিলে, তুমি তো প্রফিট কামিয়েছো, তাহলে আমাকে 150 জায়গায় 170 দাও, 180 দাও। সেখানে স্যার আমি আপনার 50 টাকা প্রফিট দরকার ছিল, আমি সেখানে 300 প্রফিট কামিয়েছি, তো ওটা স্যার আমার অধিকার না? হ্যাঁ, আপনি ভালোবেসে চেয়েছেন, আপনাকে আমি আরও 20-30 টাকা বেশি দিতে পারি, তো বাকি 120 টাকা তো আপনি আমায় দেবেন রে বাবা। বোঝাতে পারলাম? অত সোজা শেয়ার। আচ্ছা দেখো, এটা কিন্তু শেয়ারের ক্লাসই নয়। ফোন কাটছো কেন? যাও। বলো। বদমাইশি করার একটা সীমা থাকে। আচ্ছা ঠিক আছে, আজকের পড়াশোনার আমার লাস্ট চ্যাপ্টার, এই যে এতক্ষণ ধরে বললাম, শুধু পাবলিকরাই পয়সা ইনভেস্ট করে আসছে। আমি ধরো দেখছি, ভালো করে বুঝবে, আমি যে ইনস্টিটিউটে ক্লাস করাতাম, তো সেই স্যার 2টো সেন্টার খুলেছে, আমি যে স্যালারি পেয়েছি সেই টাকা আমি জমিয়ে রাখছি, দিয়ে আমি স্যারকে বললাম স্যার আপনার স্টুডেন্ট বাড়ছে আমরা ক্লাস দেখাচ্ছি বলে, তো আমি আপনার স্যালারিড এমপ্লয়ি থাকতে চাইছি না, আমি আপনার বিজনেসে আমি আরও টাকা ইনভেস্ট করতে চাইছি, আপনি আমাকে মাস গেলে অ্যাজ এ এমপ্লয়ি যে স্যালারি দিচ্ছেন দিন, আমি যদি আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারি তাহলে আপনি আমাকে ওখান থেকে প্রফিট দেবেন, আপনি বাইরের লোককে কেন পয়সা দেবেন? কথাটা কি ভুল? দিস ইজ কল্ড রাইট ইস্যু, মনে থাকবে, গ্যারেন্টেড কোশ্চেন পরীক্ষায় থাকবে, তাকে বলা হচ্ছে রাইট ইস্যু। তো এখানে বলছে when a company makes a fresh issue of shares for its existing shareholders it's called right issue। স্যার কিভাবে? তো কোম্পানির নাম কি ছিল? মৈনাক মালিক 3 বছরের জন্য মোটামুটি বিজনেসটা রানিং করছে, 51% শেয়ার হোল্ডার ও, বাকি শেয়ার হোল্ডার আইপিও এফপিও তো তোমার সব পাবলিক অফারিং করে 19%, তাহলে 51 প্লাস 19% কত হলো? 70%। বাকি পয়সা কি করছে? আবার তাহলে এই লোকগুলোর কাছে যেতে হবে। মহিলাকে এক্ষুনি বলছিল স্যার বিজনেস যখন আপনার রানিং হয়ে গেছে, তাহলে এবার তো আবার তো ওকে আমাকে পয়সা দিতে হবে, ব্রোকারিং চার্জ এসেছে, পাবলিকের মধ্যে পয়সা লাগাবে, পাবলিক কামাবে, তো আমার তো এতগুলো এমপ্লয়ি আছে, তারা তো মাস গেলে ভালো স্যালারি পাচ্ছে, তো ওরা বললো স্যার আমরা কেউ 5%, আমরা কেউ 1%, আমরা কেউ 2%, আমরা কেউ 0.5%, এরকম করে আমরা ইনভেস্ট করে দিচ্ছি আপনার কোম্পানিতে। তো রাইট ইস্যু মানে হচ্ছে কোনো রানিং কোম্পানির বিজনেসম্যান, সে তার শেয়ার হোল্ডার, তার যে টাকার দরকার করলেই তো মানুষ শেয়ার বিক্রি করে, তো বিক্রি না মানে বাইরে তোমার বিক্রি না করে সে তার নিজের এমপ্লয়ীদের মধ্যেই বিক্রি করে দিল। তো যদি নিজের এমপ্লয়ীদের মধ্যে যদি বিক্রি করে দেয়, তাহলে তোমরা প্রত্যেকটা এমপ্লয়ি ওই কোম্পানিটার শেয়ার হোল্ডার হয়ে গেলে, আর এই 1 টাকার শেয়ার হোল্ডার মানে তুমি সেই কোম্পানির পার্টনার হয়ে গেলে। এতে কি হলো? কোম্পানির বন্ডিং বাড়লো, সেই অফিস তোমাকে কোনোদিন ছেড়ে দেবে না, সেই অফিস তোমাকে কোনোদিন তাড়িয়ে দেবে না। তুমি জানো যে আমার নিজের টাকা এখানে ইনভেস্ট আছে, তাহলে আমাকে ভালো করে কাজ করতে হবে, এই কোম্পানি যদি ডেভেলপ করে আরও অনেক বেশি,
আমি যদি এই কোম্পানি থেকে আরও বেশি টাকা কামাতে পারি, তাহলে আমি পরে আমার বসকে বলতে পারবো, স্যার আমি আরও ইনভেস্ট করতে চাই। তাহলে আমার কোম্পানির এমপ্লয়ি যদি আমার শেয়ার হোল্ডার হয়ে থাকে, তাহলে আমার বাইরে পাবলিক অফারিং পয়সার ইম্পর্টেন্ট দরকার আছে? লিস্টেড আনলিস্টেড নিয়ে মাথা ঘামাতে হবে? তো চলো, অফিসিয়াল পারপাস আমি তো বলেই দিলাম, 51% যদি আমার নিজের থাকে, 19% আমার আইপিও এফপিও থেকে এসছে, তাহলে বাকিটা আমি আমার এমপ্লয়ীদের মধ্যে দিলে আস্তে আস্তে আমার এমপ্লয়িরা ডেভেলপ করলে, আমার ব্যবসার আরও উন্নতি হলে, আমার ইনকাম আরও বেশি হলে, আমার আইপিও এফপিওতে আমার করতে কম হবে। তখন যদি আমার একটা বিশাল বড় কোম্পানি হয়, আদানি বা আম্বানির মতো বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে তোমরা সবাই যদি এক্সিকিউটিভ হও, তোমরা বাড়িতে গিয়ে বলবে আমি না ওই অফিসটায় চাকরি করি। আর যখন তোমরা পাবলিক অফারিং ক্যান্সেল করে রাইট ইস্যুতে তোমরা যদি 1% যদি আমার ওই কোম্পানিতে ইনভেস্ট করো, তুমি কিন্তু তোমার বন্ধুকে বলবে ভাই আমি কিন্তু এই অফিসটার পার্টনার বা মালিক বা ওনার। একটা ইনভেস্টমেন্টে তুমি ওই বিল্ডিংটার তুমি আগে এমপ্লয়ি ছিলে, পার্টনার হয়ে গেলে। তোমাকে বলেনি বিল্ডিং কেউ দাঁড় করাতে, তোমাকে বলেছে বিল্ডিং মেনটেন করতে, বিজনেসটা মেনটেন করতে, যাতে ওটা 15 তলার বিল্ডিংটা যাতে 25 তলা হয়। যদি তোমার দৌলতে, তোমার বসের হেল্পিং হ্যান্ডে যদি 15 থেকে 25 তলা হয়, তুমি তারপরের শেয়ারের সময় তুমি এরকম করে বলতে পারো, দেখতে পাচ্ছিস ওই যে উপরের ফ্লোরটা, আরে বাদে ভাই পুরো অফিসটার মালিক আমি। কি বলছিস স্যার? মালিক তো অভিষেক স্যার। আরে হ্যাঁ আমরা পার্টনার তো। তার মানে ব্যাপার কি দাঁড়ালো, আমি যে লেভেলটাতে আছি, তুমি বুলেট নিয়ে আসো, আমি মার্সিডিজ নিয়ে আসি, লেভেল আমাদের দুজনের কিন্তু একই। কিন্তু প্রফিট ডিস্ট্রিবিউশনের সময় ভাগাভাগি হয়ে তো যায়। স্বাভাবিক, যে যেরকম ইনভেস্ট করবে সে সেরকম ভাগাভাগি পাবে, ব্রোকারেজ চার্জ বেঁচে গেল, তাই না? তো এইটা তো যুগ যুগান্তর থেকে চলে আসছে, যে যেরকম ইনভেস্ট করবে সে সেরকম প্রফিট পাবে, তাই না? সেরকম আছে, কম প্রফিটেও কিন্তু সেম একদম প্রফিট পেলো, মানে কম না 50-50 কোনোদিনই করবে না। ওকে, ভিডিওটি আমি এখানে স্টপ করছি, বাকি ডিটেলস আমি মুখে বলছি।